অসাধারণ একটি গল্প যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে আসলে সব কিছু মনে রেখেই আমার থেকে মুক্তি পাওয়ার জন্য না চেনার অভিনয়টা করছিল। এই সত্যটা যখন কেবিনের বাতাসে আছড়ে পড়লো তখন আমার মনে হলো কেউ যেন আমার জীবন্ত কলিজাটা টেনে বের করে নিল। মীরা স্মৃতি হারায়নি, সে আসলে আমার দেওয়া চাবুকের দাগগুলো ভুলতে চাইছিল। সে আমার ওই অপরাধী মুখটা আর দেখতে চাইছিল না বলেই চেনার অভিনয়টুকু পর্যন্ত বর্জন করেছিল। মীরার বাবা মা স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আয়ান মায়ের কোল ঘেঁষে বসে অবশ চোখে আমাদের দেখছিল। আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মীরা ডায়েরিটা বিছানার পাশে রেখে বালিশে পিঠ ঠেকালো। ওর চোখ দিয়ে অশ্রু ঝরছিল না, কিন্তু সেই চোখের দৃষ্টিতে ছিল এক মহাসমুদ্রের সমান ক্লান্তি আর অবহেলা। সে আমার দিকে তাকিয়ে পাথর চাপা গলায় বলতে লাগলো, আবির, যেদিন তুমি আমাকে ওই অন্ধকার স্টোর রুমে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে তালাটা আটকে দিয়েছিলে, সেদিনই প্রথম কয়েক ঘন্টা আমি কেঁদেছিলাম। দরজায় ধাক্কা দিয়ে বলছিলাম, আয়ান কাঁদবে, ও দুধ না পেলে ঘুমাবে না, প্লিজ দরজাটা খোলো। কিন্তু ওপাশ থেকে তোমার কোনো সাড়া মেলেনি। তুমি তখন তোমার মায়ের পাশে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলে। সেই অন্ধকারের মধ্যে বসে একসময় আমার কান্না থেমে যায়। আমি বুঝতে পারি যে পুরুষ নিজের মায়ের অন্যায়ের সামনে নিজের বউ বাচ্চাকে এত সহজে বলে দিতে পারে, সে আর যাই হোক কোনো দিন কারো স্বামী বা বাবা হতে পারে না। মীরার এক একটা কথা যেন আমার পায়ের নিচে মাটি খুঁড়ছিল। ও একটু দম নিয়ে আবার বলল, ভোরে যখন জানালার একটা নড়বড়ে গ্রিল ভেঙে আমি ওই ঘর থেকে বের হই, তখন আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, এই বিষাক্ত খাঁচায় আমি আর এক সেকেন্ডও থাকবো না। কিন্তু নিয়তি আমাকে গাবতলী পৌঁছানোর আগেই কুড়িলো বিশ্ব রোডে এনে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিল। হাসপাতালে যখন আমার জ্ঞান ফিরল, যখন দেখলাম তুমি আমার হাত ধরে কাঁদছো, আমার ঘেন্না লাগছিল আবির। ডাক্তার যখন বললেন আমি সিলেক্টিভ অ্যামনেসিয়ামে ভুগছি, আমি মনে মনে হেসেছিলাম। ভাবলাম এটাই তো ভালো সুযোগ, তোমাকে না চেনার অভিনয় করলে অন্তত আমি ওই অপরাধী মুখটা থেকে আমি সাময়িক মুক্তি পাবো। কিন্তু তুমি নিজে আজ নিজের অপরাধ স্বীকার করে আমার অভিনয়টা ভেঙে দিলে। আমি মীরার বিছানার পাশে মেঝেতে ধপ করে বসে পড়লাম। ওর একটা হাত ধরার সাহস আমার ছিল না। আমি শুধু মাথা ঠুকে বললাম, মীরা, আমাকে যে কোনো শাস্তি দাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আমাকে একেবারের পর করে দিও না। আমি আমাদের এই ফ্ল্যাটের দলিল তোমার নামে করে দিচ্ছি। আমি মায়ের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছি। আমি তোমার দাস হয়ে থাকবো মীরা, শুধু একটা সুযোগ দাও। দলিল। মীরা একটা স্লাম উপহাসের হাসি হাসল। যে ভালোবাসার হাত দুটো আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে, সেই হাত এখন দলিলের কাগজ বাড়িয়ে দিচ্ছে। আবির, টাকা ব্লা ফ্ল্যাট দিয়ে কি কাল রাতের ওই নরক যন্ত্রণার অপমান মুছে দেওয়া যায়? তোমার মা তোমাকে ত্যায্যপুত্র করেছেন লোক লজ্জার ভয়ে, আর তুমি ওনাকে ছাড়লে অপরাধবোধের চোটে। কিন্তু তোমাদের এই মা ছেলের জেদাজেদির ঠেলায় বলির পাঠাতো হলাম আমি আর আমার 2.5 বছরের সন্তান। মীরার বাবা এগিয়ে এসে মীরার মাথায় হাত রাখলেন। ওনার চোখ দিয়ে জল পড়ছিল। উনি বললেন, মামুনি, শান্ত হও। ডাক্তারবাবু তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। মীরা ওনার বাবার হাতটা ধরে বলল, বাবা, আমি একদম শান্ত আছি। আমি আর কোনো দিন উত্তেজিত হব না। বাবা, তুমি সজল ভাইকে ডাকো, ডিভোর্সের কাগজপত্র রেডি করতে বলো। আমি পরশুই হাসপাতাল থেকে সোজা দিনাজপুরে তোমার সাথে ফিরে যাব। আর আবিরের দেওয়া ওই ফ্ল্যাটের দলিল, ওটা সজল ভাইয়ের কাছেই থাক। ওটা বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আবিরের নেওয়া ঋণের টাকা শোধ হোক। আমি আবির হাসানের একটা সুতাও নিজের সাথে নিয়ে যেতে চাই না। শুধু আমার সন্তান আয়ান আমার সাথে যাবে।
ডিভোর্স শব্দটা শুনতে আমার বুকের ভেতরটা যেন জ্যান্ত পুড়ে ছাই হয়ে গেল। আমি মীরার বাবার পা জড়িয়ে ধরলাম। বাবা, ওনাকে বোঝান। আমি মীরাকে ছাড়া বাঁচব না বাবা। আয়ানকে ছাড়া আমি কিভাবে থাকব? মীরার বাবা আমার দিকে তাকালেন। ওনার চোখে রাগ ছিল না, ছিল এক গভীর মায়া আর দুঃখ। উনি বললেন, আবির বাবা, যখন মীরা দিনাজপুরের মায়া কাটিয়ে তোমার হাত ধরেই ঢাকা এসেছিল, তখনও ও ভেবেছিল তোমাকে ছাড়া ও বাঁচবে না। কিন্তু তুমি ওকে ছাড়া বাঁচতে দিলে কই? এখনও যদি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, তবে ওকে আর জোর করো না বাবা। নিজের পাপের প্রায়শ্চিত্ত এভাবে করো, ও যাতে শান্তিতে থাকে সেই ব্যবস্থা করে দাও। আমি মীরার দিকে তাকালাম। মীরা ততক্ষণে আয়ানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলেছে। ও যেন আমার অস্তিত্বটাই আর সহ্য করতে পারছে না। কেবিনের বাইরে এসে আমি করিডোরের দেওয়ালে মাথা ঢুকে কাঁদতে লাগলাম। সজল আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, সজল, আমি সব হারিয়ে ফেললাম রে। মায়ের অন্ধভক্ত হতে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদটা নিজ হাতে শেষ করে দিলাম। পরদিন সকালে সজল মীরার ইচ্ছা অনুযায়ী আইনি কাগজপত্র নিয়ে এলো। ডিভোর্স পেপার আর বাচ্চার কাস্টডির কাগজে যখন আমি কাঁপতে কাঁপতে সই করছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি আমার নিজের মৃত্যুর পরোয়ানায় সই করছি। কিন্তু আমি মীরাকে আর কোনো কষ্ট দিতে চাইনি। এটাই ছিল আমার শেষ ভালোবাসার প্রমাণ। ওকে ওনার নিজের মতো করে বাঁচতে দেওয়া। ডিসচার্জের দিন সকালে মীরা হালকা একটা সুতির শাড়ি পরে হুইল চেয়ারে বসে কেবিন থেকে বের হলো। ওর কোলে আয়ান। মীরার বাবা মা ওনাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন। সজল গাবতলী যাওয়ার জন্য একটা মাইক্রোবাস ভাড়া করে হাসপাতালের নিচে দাঁড় করিয়ে রেখেছে। আমি দূর থেকে ওনাদের পিছু পিছু নিচে নিয়ে এলাম। মীরা গাড়ির দরজার কাছে গিয়ে একবার থামলো। তারপর ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। ওর চোখে আর কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত বিদায়ের করুণা। সে খুব নিচু স্বরে বলল, ভালো থেকো আবির, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, যাতে আর কোনো মীরাকে কোনো দিন শাশুড়ির অহংকার আর স্বামীর পুরুষত্বের বলি হতে না হয়। গাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল। মাইক্রোবাসটা জ্যাম ঠেলে ধীরে ধীরে ঢাকা মেডিকেল কলেজের গেট পার হয়ে প্রগতি সরণির দিকে মিলিয়ে গেল। আমি হাসপাতালের ওই ধুলোবালি আর ভিড়ের মাঝে একলা দাঁড়িয়ে রইলাম। আমার পকেটে এখন মীরার সেই রক্তে ভেজা নীল ডায়েরিটা রাখা আছে। আজ থেকে আমার একটাই কাজ, এই ডায়েরির প্রতিটি পাতা পড়া আর সারা জীবন নিজের অপরাধের আগুনে পুড়ে খাক হওয়া। মীরা চলে গেছে, কিন্তু সে আমাকে একলা রেখে গেছে, এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গেছে। মাইক্রোবাসটা চোখের আড়াল হয়ে যাওয়ার পর ঢাকার এই চেনা শহরটা আমার কাছে একটা জীবন্ত কবরস্থানের মতো মনে হতে লাগলো। প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে মীরার স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াতো। নিজের দোষে সব হারিয়ে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। মাও আর আমার কোনো দিন খোঁজ নেননি। দিন যায়, মাস যায়, মীরার দেওয়া সেই রক্তে ভেজা নীল ডায়েরিটা জড়িয়ে ধরে প্রতিটা রাত আমি কেঁদে ভাসাতাম। ডায়েরির প্রতিটা শব্দ আমাকে একটু একটু করে পুড়িয়ে খাঁটি মানুষে রূপান্তর করছিল। আমি বুঝলাম, শুধু ঢাকায় বসে আফসোস করলে আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে না। যে মীরাকে আমি এত বড় ক্ষত দিয়েছি, ওর মনে আমার প্রতি বিশ্বাসটা আবার ফিরিয়ে আনা আমার দায়িত্ব। তাতে যদি আমার পুরো জীবনটাও পার হয়ে যায়, যাক। মীরা চলে যাওয়ার দীর্ঘ 8 মাস পর আমি আর নিজের ভেতরের এই কষ্ট সহ্য করতে পারলাম না। চাকরি আর ঢাকার মায়া চিরদিনের মতো ত্যাগ করে একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। দিনাজপুরের সেই প্রত্যন্ত গ্রামে যখন পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারিদিকে সবুজ ধানক্ষেত আর
স্নিগ্ধ শান্ত পরিবেশ। যখন মীরার বাপের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, আমার বুকটা দুরু দুরু কাঁপছিল। উঠোনে 2.5 বছরের আয়ান একটা প্লাস্টিকের বল নিয়ে খেলছিল। 8 মাসে ও অনেকটাই বড় হয়ে গেছে। আমাকে দেখা মাত্রই ও খেলা থামিয়ে বড় বড় চোখে তাকালো। তারপর আধো আধো গলায় চিৎকার করে উঠল, বাবা, বাবা আসছে। আয়ানের চিৎকারে ঘর থেকে মীরার বাবা আর মা বের হয়ে এলেন। আমাকে এই অবস্থায় মলিন চেহারায় দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ওনারা ভীষণ অবাক হলেন। ওনাদের চোখে কোনো রাগ ছিল না। মীরার বাবা এগিয়ে এসে আমার কাঁধের ব্যাগটা নামিয়ে নিলেন, আর মীরার মা চোখ মুছে বললেন, ভেতরে এসো বাবা, তুমি আসবে আমরা জানতাম। একটু পর মীরা ঘর থেকে বের হয়ে এলো। পরনে সাধারণ একটা সুতি শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ ঢাকা সেই হাসপাতালের ফ্যাকাশে মীরা এখন অনেকটাই সুস্থ। ওনার চোখে মুখে এখন এক শান্ত আত্মবিশ্বাসের আলো। আমাকে দেখা মাত্রই মীরা থমকে দাঁড়ালো। ওর সেই পুরনো ভীতি বা তীব্র ঘৃণা এখন আর নেই, তবে চোখে একরাশ বিস্ময় আর অভিমান জমা হলো। আমি ওর সামনে গিয়ে কোনো অধিকার দেখানোর চেষ্টা করলাম না। সোজা মাটির মেঝেতেই বসে পড়লাম। মীরার 2 পায়ের কাছে বসে হাত জোর করে বললাম, মীরা, আমি এখানে তোমাকে জোর করে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। আমি জানি আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু এই 8টা মাস আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। মা আমাকে ত্যাগ করেছে, ঘরবাড়ির সব শেষ। এখন আমার এই পৃথিবীতে তুমি আর আয়ান ছাড়া কেউ নেই। আমি এই গ্রামে থাকবো মীরা, একটা ছোটোখাটো চাকরি বা চাষবাস করে তোমাদের চোখের সামনে পড়ে থাকবো। তুমি আমাকে স্বামী হিসেবে না হোক, অন্তত আয়ানের বাবা হিসেবে থাকার অনুমতিটুকু দাও। আমার চোখের জল আর ভেতরের খাঁটি অনুশোচনা দেখে মীরার চোখের কোণে দিয়েও পানি গড়িয়ে পড়ল। ও ডায়েরির পাতাগুলোর মতোই বুঝতে পেরেছিল এই আবির আর সেই অন্ধভক্ত কাপুরুষ আবির নয়। এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গেছে। মীরার বাবা আমার পাশে এসে আমাকে হাত ধরে তুললেন। উনি মীরার দিকে তাকিয়ে বললেন, মামুনি, মানুষ ভুল করে, কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝতে পেরে অহংকার বিসর্জন দিয়ে এত দূর ছুটে আসে, তাকে আর যাই হোক নির্দয় হওয়া যায় না। ও তো তোমার জন্য নিজের বাড়ি, মা, শহর সব ছেড়ে এসেছে। ওকে মাফ করে দাও মা। মীরা গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে খুব মায়াবী মৃদু ধমকে সুরে বলল, এতদিন পর কেন এলে আবির? ভেবেছিল খুব সহজে মিথ্যা ডিভোর্সের কাগজে সই করে দিয়ে মুক্তি পেয়ে যাবে রাতের ওই স্টোররুমের অন্ধকারের। আমি কিন্তু তোমার এই বদলে যাওয়া রূপটার জন্য অপেক্ষা করছিলাম। মীরার এই একটি কথায় আমার বুকের ভেতরে সমস্ত মেঘ কেটে এক সোনালি রোদ হেসে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মীরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ফেললাম। আয়ানও ছুটে এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে আমি আর মীরা আমাদের সন্তানকে নিয়ে দিনাজপুরের সেই শান্ত পুকুর পাড়ে গিয়ে বসলাম। ভোরের হালকা মিষ্টি আলো এসে পড়ল মীরার মুখের ওপর। মীরার মাথায় আর কোনো ব্যান্ডেজ নেই, আর আমাদের সম্পর্কেও আর কোনো শাশুড়ির অহংকারের বিষাক্ত কালো মেঘ নেই। আমরা আর কোনো দিন সেই ঢাকার খাঁচায় ফিরে যাব না। এই গ্রামেই, মীরার এই বাপের বাড়ির কোণে আমরা নিজেদের মতো করে একটা ছোট্ট সুন্দর ভালোবাসার সংসার গড়ে তুলব, যেখানে কোনো বউকে আর চাকরানি হতে হবে না, আর কোনো স্বামীকে মায়ের অন্ধভক্ত হয়ে কাপুরুষ সাজতে হবে না। মায়ার আড়াল থেকে বের হয়ে আমরা খুঁজে পেলাম আমাদের সত্যিকারের স্বপ্ন। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।